সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ডেমোগ্রাফির পপুলেশন প্রজেকশনের শেষ ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের ম্যাথমেটিক্যাল মেথডস এর শেষ ফর্মুলা ছিল লজিস্টিক কার্ভ। সেই লজিস্টিক কার্ভটা কিভাবে ডিরাইভ করতে হয় এটা দেখেছিলাম। সেই কার্ভের মধ্যে কয়েকটা প্যারামিটার ছিল, আমরা দেখব এই কার্ভের প্যারামিটার গুলো কিভাবে এস্টিমেট করতে হয়। এবং আরেকটা মেথড আমাদের আছে কম্পোনেন্ট মেথড, সেই কম্পোনেন্ট মেথডটা দেখে আমরা ইনশাআল্লাহ আজকে পপুলেশন প্রজেকশনের ক্লাস শেষ করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা লজিস্টিক কার্ভ মেথড এটা দেখেছিলাম। লজিস্টিক কার্ভ মেথডে আমাদের যে প্যারামিটার গুলো এস্টিমেট আমরা দেখব। এই প্যারামিটার গুলো এস্টিমেট করার দুইটা মেথড আছে, একটা হলো পার্ল এন্ড রিড মেথড, আরেকটা হলো রোডস মেথড। আমরা যে কোনো একটা মেথডে দেখব, আমরা এস্টিমেট করাটা হচ্ছে আসল কথা। যে কোনো মেথডেই এস্টিমেট করতে পারি আমরা। তাহলে দুটো মেথড আছে, এখানে কি বলছে, there are two methods of fitting a logistic curve, Pearl and Reed method আর হলো Rhodes method। তাহলে আমরা প্রথম মেথডটাতেই দেখব যে এই মেথডের সাহায্যে কিভাবে আমরা প্যারামিটার গুলোকে এস্টিমেট করব। আমাদের তিনটা প্যারামিটার আছে এখানে, আর, বি বা বিটা আর এল। এল আর বি তিনটা প্যারামিটার আছে, এই প্যারামিটার তিনটাকে আমরা এস্টিমেট করব। তাহলে এখানে আমরা ধরলাম, let us consider 3 points equally distant whose divide the population size into 3 parts। তিনটা ভাগে ভাগ করে নিলাম। তাহলে তিনটা ইকুয়াল ডিস্টেন্সে পপুলেশনটাকে আমরা ভাগ করে নিলাম, 0, n to n। 0 বছর, তারপর n বছর পর, তারপর 2n বছর পর। তাহলে পপুলেশন সাইজটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিলাম, 0, n আর 2n। তাহলে so the curve through these 3 point, 0 তে যখন যাবে, 0 সময় যখন ইনিশিয়াল পিরিয়ডে পপুলেশনটাকে ধরবো p0, n টাইমস পরে pn and 2n টাইমস পরে p2n। তাহলে এটাকে আমরা লিখবো, কারণ আমাদের pt টা জানা আছে, আমাদের পপুলেশন এট টাইম t, এটা আমাদের এইটার সাপেক্ষে এটা ইকুয়াল টু আমাদের এই ইকুয়েশনটা pt, পপুলেশন এট টাইম t। সেই অনুযায়ী এই আমাদের এই কার্ভের ফর্মুলাটা আমরা জানি। তাহলে t এর মান যদি 0 বসাই, p0 ইকুয়াল টু l ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার rb। তাহলে t এর মান 0। 1 বাই p0 ইকুয়াল টু, তাহলে 1 প্লাস e টু দি পাওয়ার rb ডিভাইডেড বাই l, 1 বাই p0। তাহলে সেই অনুযায়ী আমরা যদি বসাই 1 বাই p0, তাহলে এখানে হলো pn ইকুয়াল টু l ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার r ইনটু b মাইনাস t এর জায়গায় ওখানে বসেছিল 0, এখানে t এর জায়গায় n। তাহলে 1 বাই pn ইকুয়াল টু, জাস্ট এটা রিভার্স হয়ে যাবে, 1 বাই 2pn ইকুয়াল টু, একইভাবেই এটা আমরা n এর জায়গায় 2n বসবে, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমাদের 2n বসবে। তাহলে 1 বাই 2pn ইকুয়াল টু এটা পেলাম। এই তিনটা জিনিস আমাদের কাছে আছে। এখন এখান থেকে আমাদের এই ভ্যালু, এই প্যারামিটার গুলো এস্টিমেট করতে হবে। তাহলে প্রথমে এই প্রথম দুইটা ডিফারেন্সকে আমি ধরলাম d1, ডিসটেন্সকে বা ডিফারেন্সকে, এই দুটার তারপরে দুটো ডিফারেন্সকে আমি ধরলাম d2। তাহলে d1 মানে কি 1 বাই p0 মাইনাস 1 বাই
পি এন, 1 বাই পি জিরো মাইনাস 1 বাই পি এন। তাহলে পি জিরোর এখানে কি ছিল 1 প্লাস ই টু দি পাওয়ার আর বিটা, 1 বাই এলটা সবার সাথেই কমন, 1 বাই এলটা সবার সাথে কমন, 1ও সবার সাথে কমন, ই টু দি পাওয়ার আর বিটাও সবার সাথে কমন। শুধু পি জিরোতে এই আর এন ছিল না, এটার মান 0 ছিল, পি এন এ এখানে এন আর এখানে 2n। তাহলে 1 বাই এল, 1 বাই এলটা আমি কমন নিয়ে নিয়েছি, 1 বাই এলটা কমন নিয়ে নিয়েছি। কমন নিয়ে নিলে তাহলে আমাদের কি হবে 1 প্লাস, এখানে এই 1টা ওই 1টা ক্যান্সেল হয়ে যাবে, ই টু দি পাওয়ার আর বিটাটা ফিক্সড, ই টু দি পাওয়ার আর বি ফিক্সড হলে আমরা পি জিরোতে একটু যাই, ই টু দি পাওয়ার আর বিটা কমন নিলে এখানে কি থাকবে, এই যে 1 বাই এল, 1 বাই এল কমন নিয়েছি, 1 ক্যান্সেল হয়ে গেছে, ই টু দি পাওয়ার আর বিটা কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1 আর এখানে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস আর এন। তাহলে এটা এই 1 বাই এল কমন নিলে 1 বাই এল ই টু দি পাওয়ার আর বিটা কমন নিলাম, উপরে থাকলো 1 আর এখানে থাকলো, উপরে থাকলো 1 আর এখানে থাকলো ই টু দি পাওয়ার মাইনাস আর এন, আর এইটা আর এটা 1 by n আর 1 by 2n, 1 by l e to the power r beta minus n r beta minus 2n, তাহলে r beta minus n কমন নিলে 1 minus e to the power rn, তাহলে এটা হলো d1, এটা হলো d2। এখন d1 by d2, d1 by d2 হলে আমাদের এরকম হলো, তাহলে দেখো এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, ই টু দি পাওয়ার আর বিটাও ক্যান্সেল, শুধু কি থাকে 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস আর এন, 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস আর এন। তাহলে এখন আমরা এটাকে যদি আমি মাইনাসটা উঠিয়ে দিতে চাই, d1 বাই d2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার আর এন, d1 বাই d2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার আর এন, আর আর এন ইকুয়াল টু এত লগ, আমি ই টু দি পাওয়ার উঠে দিতে গেলে আমাদের কি করতে হবে, লগ নিতে হবে, লগ নিলাম, তাহলে আর হ্যাট আর এর মান বের হলো 1 বাই n log d1 মাইনাস log d2, 1 বাই n log d1 মাইনাস log d2। একটা প্যারামিটার আমাদের এস্টিমেট হয়ে গেল, একটা প্যারামিটার আমরা এস্টিমেট করে ফেললাম। আর আরেকটা কি আছে l আর b, তাহলে d1 ভাগ d2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার rn, এখানে আমরা করলাম d1 বাই d2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার rn, তাহলে এটাকে যদি উল্টিয়ে নেই d2 বাই dn, d1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস rn, 1 বাই d2 বাই d1 ইকুয়াল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার rn, এটাকে আমরা বললাম ইকুয়েশন 1, এটাকে আমরা বললাম ইকুয়েশন 1। এখন দেখো l d1 বাই ই টু দি পাওয়ার r বিটা, l আছে আমাদের, d1 ও জানা আছে, ই টু দি পাওয়ার r বিটা, তাহলে l আর d1 এর মান এই যে আমরা বের করেছিলাম একটু আগে 1 বাই p0 মাইনাস 1 বাই pn ইকুয়াল টু d1, সেখান থেকে আমরা যদি বের করি l d1 এর মান বসালাম, ই টু দি পাওয়ার r বিটার মান বসালাম, তাহলে ক্যান্সেল হয়ে যায়, আমার কি হলো 1 মাইনাস ই টু দি পাওয়ার rn, এটার নাম দিলাম ইকুয়েশন, এটা হলো ইকুয়েশন 2, ইকুয়েশন 2। এখন এটা মানে কি 1 বাই d2 বাই d1, এই জিনিস 1 মাইনাস ই টু দি পাওয়ার rn এর মান ইকুয়েশন 1 এ আমরা কি বের করলাম 1 মাইনাস d2 বাই d1, তাহলে এটা ইকুয়াল টু আমরা এর পরিবর্তে বসালাম 1 মাইনাস d2 বাই d1, লসাগু করলে এটা আসলো তাহলে এখানে একটা d1 আছে, এই d1টা কি নিচে চলে আসবে, তাহলে d1 minus d2 divided by d1 square equal to l divided by e to the power r beta, l divided by e to the power r beta, তাহলে এটাকে যদি আমি রিভার্স করে লিখি d1 square divided by d1 minus d2 equal to e to the power r beta by l, এটার নাম হলো ইকুয়েশন 3, এটার নাম দিলাম ইকুয়েশন 3। এটাকে আমি একটু রিভার্স করে লিখলাম কি জন্য, একটু এটাকে এভাবে লিখে অন্য একটা ফর্মে লিখলাম 1 প্লাস এখানে আছে ই টু দি পাওয়ার আর বিটা বাই এল,
1 প্লাস ই টু দি পাওয়ার আর বিটা মানে কি 1 বাই p0, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার আর বিটা বাই এল, যেহেতু 1 বাই এল টা বেশি লিখে ফেলেছি এই জন্য 1 বাই এল মাইনাস করলাম, এটাকে বাদ দিলে আবার ই টু দি পাওয়ার আর বিটা বাই এল রাখলাম। এই ফর্মটাকে জাস্ট এই ফর্মে নিয়ে আসার জন্য আমার ছিল এইটা, সেটাকে আমরা with respect to p0 and 1 by l এটাতে আনার জন্য আমরা এটাকে একটু মডিফাই করে লিখলাম। 1 by এটা মানে 1 by p0, এটা মানে 1 by l। এখন আমরা দেখি তাহলে 1 by l equal to 1 by l equal to তাহলে 1 by p0 মাইনাস এই যে এখানে পাশের অংশটা জাস্ট সাইড চেঞ্জ হয়ে গেল। এখন এখান থেকে আমি l এর মানটা এস্টিমেট করলাম। 1 by l equal to যদি এটা হয় তাহলে l equal to এটা রিভার্স, তাহলে l equal to l equal to 1 divided by এখানে যেটা ছিল সেটা 1 divided by 1 by p0 minus d1 square divided by d1 minus d2। এখন আমাদের দুটো প্যারামিটার বের হলো r আর l, দুটো প্যারামিটারের মান আমরা পেয়ে গেছি। কিসের মান পেয়েছি? একটা প্যারামিটার r আর আরেকটা প্যারামিটার l, এই দুটো এস্টিমেট করেছি। and equation 3 and 4, ইকুয়েশন 3 তে আমরা এই যে 3 and 4 থেকে একটু আগে ইকুয়েশনটা পেলাম, একটু আগেই আমরা ইকুয়েশনটা পেয়েছি 1 by p0 minus 1 by l equal to এত। এখন এটাকে এভাবে এপাশে রাখলে 1 by p0 minus 1 by l, এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে l যদি এপাশে চলে যায় l by p0 l by l equal to 1, এটা হলো l by p0 l by l equal to 1। তাহলে আমরা এখান থেকে নিতে পারি এটা ই টু দি পাওয়ার ফর্মে আছে rb equal to তাহলে log l by p0 minus 1, তাহলে আমাদের বিটা ইকুয়াল টু আসলো 1 by r log l by p0 minus 1। ওকে, তিনটা প্যারামিটার আমাদের বের হয়ে গেল। এখন দেখো এখানে তোমাদের মনে হতে পারে এই যে আমরা আর বিটা করলাম, আমাদের কিন্তু যে প্যারামিটার গুলো আগে এস্টিমেট করেছি সেটা আগে এস্টিমেট করতে হবে, কারণ এখানে আমি এল লাগছে, দেখো এখানে আমরা এলটা ব্যবহার করছি, এটাতে আমরা এলটাকে ব্যবহার করছি। আমার জানা আছে p0 pn p2n, তাহলে এখানে আমাদের এর আগে আমরা এলটা এস্টিমেট করেই তারপর বিটাটাকে এস্টিমেট করতে হবে, কারণ এখানে আমরা এলটাকে ইউজ করছি। এখানে যদি আমরা আরটাকে ইউজ করছি, আর আর এল যদি এস্টিমেট করে না আসি তাহলে কিন্তু বিটা এস্টিমেট করতে পারবো না। তোমাদের হয়তো পড়তে যে প্রথমে মনে হবে যে আর বিটা ইকুয়াল টু প্রথমে আমরা এস্টিমেট করেছি আর, প্রথমে আমরা কি এস্টিমেট করেছিলাম আর, তারপরে এল, তারপর বিটা। এই যে এখানে আমরা প্রথমে এস্টিমেট করলাম আর, দেখো আর যখন এস্টিমেট করেছি এখানে কিন্তু আমাদের বিটা বা এল লাগছে না, এই দুটো কিন্তু আননোন। প্রথমে একটা ফার্স্ট এস্টিমেটর আমরা এস্টিমেট করলাম, ফার্স্ট এস্টিমেটরটাকে এস্টিমেট করেছি আর, এখানে কিন্তু আমার বিটা বা এল ইউজ হলে এটা কিন্তু আমি বের করতে পারবো না। আমার জাস্ট তিনটা পপুলেশনের টাইমের পপুলেশন জানা আছে, 0 টাইমে p0, n টাইমে pn, 2n টাইমে 2pn, তাহলে ওই ডিসটেন্সটা থেকে আমরা আরটাকে এস্টিমেট করেছি। 1 by p0 minus 1 by p1, ডিসটেন্সকে ধরেছি d1, 1 by pn minus 1 by p2, 2n p2n এটাকে ধরেছি d2। সেই ডিসটেন্স থেকেই যেহেতু পপুলেশনটা জানা, সেখান থেকে আমরা আরটা এস্টিমেট করেছি। এই আরটাকে ইউজ করে আবার আমরা এল কে এস্টিমেট করেছি। দেখো যখন না এখানে আর লাগেনি, এলটাকে এস্টিমেট করেছি, এখানে আমার আর লাগেনি, এলটাকে এস্টিমেট করেছি। আবার এই আর আর এল কে ইউজ করে আমরা বিটা এস্টিমেট করেছি, আর আর এল কে ইউজ করে আমরা বিটাটাকে এস্টিমেট করেছি। তাহলে এটা হলো আমাদের এস্টিমেশনের যে কিভাবে আমরা এটাকে ফিট করব। ফিট করা মানে তোমরা জানো রিগ্রেশন লাইন ফিট করা মানে কি, প্যারামিটার গুলোকে এস্টিমেট করা। তোমরা এখন রিগ্রেশনে ক্লাস করছো,
ফিট করা মানে রিগ্রেশনের সে মানটা ওই ইকুয়েশনে যে আননোন প্যারামিটার গুলো আছে সেগুলোকে বের করা। তাহলে এই ইকুয়েশনে আমাদের তিনটা প্যারামিটার ছিল, আর, এল এবং বিটা, এই তিনটাকে আমরা এস্টিমেট করলাম। তাহলে এটা আমাদের শেষ। এখন আমাদের একটা মেথড বাকি ছিল। আমরা প্রথমে কয়টা মেথড পড়েছিলাম? মেইনলি দুটো মেথড, একটা হলো ম্যাথমেটিক্যাল মেথডস, একটা হলো কম্পোনেন্ট মেথড। এই ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যেই আমাদের চারটা মেথড ছিল। চারটা মেথড ছিল, লিনিয়ার মেথড, তারপরে হলো জিওমেট্রিক মেথড, এক্সপোনেনশিয়াল মেথড, লজিস্টিক কার্ভ মেথড। তাহলে আমরা এগুলো দেখে ফেলেছি। প্রথম দিন ম্যাথমেটিক্যাল মেথড দেখলাম, তারপর ডাবলিং টাইম দেখলাম এক্সপোনেনশিয়াল মেথড দিয়ে, তারপর আমরা তারপরের ক্লাসে লজিস্টিক কার্ভটাকে যে ফর্মুলাটা এটাকে ডিরাইভ করেছিলাম। আজকে এই ফর্মুলাটাকে ফিট করলাম, দ্যাট মিন্স প্যারামিটার গুলোকে এস্টিমেট করলাম। এখন এস্টিমেট করে তাহলে আমাদের আর একটা জিনিস বাকি আছে, কম্পোনেন্ট মেথডটা। কম্পোনেন্ট মেথডের মাধ্যমে কিভাবে আমরা পপুলেশন এস্টিমেট করব বা পপুলেশন প্রজেকশন করব। কম্পোনেন্ট মেথডের মাধ্যমে আমরা কিভাবে পপুলেশন প্রজেকশন করব। তোমরা জানো প্রজেকশনও ওয়ান কাইন্ড অফ এস্টিমেশন, মানে পরবর্তী পপুলেশন সম্বন্ধে ধারণা করা। তাহলে আমরা এখন কম্পোনেন্ট মেথডটা দেখব। তাহলে কম্পোনেন্ট মেথড আমরা দেখি, কম্পোনেন্ট মেথডে কি বলেছে। The standard method of projection is now by component method of population growth. তাহলে এটাকে স্ট্যান্ডার্ড মেথড বলা হয়। কিন্তু ম্যাথমেটিক্যাল মেথডে যেমন আমরা টোটাল পপুলেশন এত আছে, এত বছর পর এই গ্রোথ হলে পপুলেশনটা কত হবে। সেন্সাসের মনে করো যে কোনো একটা সেন্সাস, প্রিভিয়াস সেন্সাসের পপুলেশন এত আছে, সেখান থেকে 5 বছর পর 10 বছর পর পর পপুলেশন হয়। ধরলাম 5 বছর পর আমাদের একটা নির্দিষ্ট গ্রোথ রেট আছে, এই গ্রোথ রেট অনুযায়ী 5 বছর পর পপুলেশন কত হয়। এটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল মেথড। কম্পোনেন্ট মেথডে হচ্ছে পপুলেশনটা আলাদা আলাদা আমরা বের করে তারপর টোটাল পপুলেশনটা বের করব। তাহলে এটাকে বলছে স্ট্যান্ডার্ড মেথড। এটা একটু ডিটেইল, ওগুলো যেমন একবারে টোটাল পপুলেশনটা এস্টিমেট হলো, এই মেথডটা একটু ডিটেইল। This method involves the separate projection of mortality, fertility, emigration and immigration. তাহলে দেখো পপুলেশন চেঞ্জ হওয়ার দুইটা মেথড, পপুলেশন চেঞ্জ বা পরিবর্তন হওয়ার কম বেশি হওয়ার দুটো মেথড। একটা হলো ন্যাচারাল মেথড, বার্থ এন্ড ডেথ, আরেকটা হলো মানব সৃষ্ট মেথড, এমিগ্রেশন এন্ড ইমিগ্রেশন। তাহলে দুটো মেথড, একটা হলো ন্যাচারাল মেথড বার্থ এন্ড ডেথ, যেটাকে বলেছি আমি মর্টালিটি এবং ফার্টিলিটি। তাহলে কি হবে, তাহলে আমাদের কি হবে, যে কোনো মেথডে ফার্টিলিটি বার্থ হলে যে কোনো পপুলেশনের সঙ্গে বার্থটা যোগ হবে, ডেথটা মাইনাস হবে। পপুলেশন ইনিশিয়াল পপুলেশন যা আছে তার সঙ্গে আমার এবছরের বার্থ যোগ হবে, তারপর ডেথটা মাইনাস হবে। আরেকটা দেখো এমিগ্রেশন এন্ড ইমিগ্রেশন, এটা তোমাদেরকে একটু বলে নেই, আমরা পরবর্তী চ্যাপ্টার করব মাইগ্রেশন। মাইগ্রেশন, ইমিগ্রেশন মানে এখান থেকে আমাদের দেশ থেকে কেউ চলে গেল, আমরা কথায় কথায় বলি না আমাদের আমেরিকা ইমিগ্রেশন হয়ে গেছে, তার মানে আমেরিকার সে পপুলেশনে অন্তর্ভুক্ত হয়েছে। ইমিগ্রেশন মানে সেখানকার পপুলেশনের অন্তর্ভুক্ত হওয়া, এমিগ্রেশন মানে এখান থেকে পপুলেশন কমে যাওয়া। ইমিগ্রেশনের মাধ্যমে পপুলেশন অ্যাড হয় আর এমিগ্রেশনের মাধ্যমে পপুলেশন কমে যায়। তাহলে মনে করো আমাদের দেশে কেউ যদি আসে সেটা যোগ হবে, আর কেউ যদি চলে যায় সেটা বিয়োগ হবে। তাহলে আমরা যে পপুলেশন আছে বেজ পপুলেশনের সঙ্গে যদি বার্থ যোগ করি, ডেথ মাইনাস করি, আমাদের দেশে কারা বসবাসের জন্য আসলো ইমিগ্রেশন তাদেরকে যোগ করি, আর কারা চলে গেল
ইমিগ্রেশন এটা বিয়োগ করি, তাহলে আগের পপুলেশনের সঙ্গে যোগ করলে আমরা তো অ্যাকিউরেট পপুলেশন পেতে পারি। সেটাই হলো কম্পোনেন্ট মেথড। তাহলে আমরা ডিটেইলে যাব। The component method makes explicit assumption regarding the above component, যে কম্পোনেন্ট কথা বললো এই কম্পোনেন্ট গুলোর সম্বন্ধে of population growth and hence can give one considerable insight into the way of population changes. তাহলে ওগুলোর উপর ভিত্তি করে আমরা পপুলেশনটা চেঞ্জটা করে থাকি। Using separate projected values of births, deaths, immigration and emigration. তাহলে আমরা প্রথমে ওখানে যেমন টোটাল পপুলেশনটাকে প্রজেকশন করি, এখানে আমরা আলাদা আলাদা প্রজেকশন করব। এই 5 বছরে বার্থ কত হলো সেটা যোগ করব, যদি 5 বছর পর হয়। যদি এই 5 বছরে ডেথ কত হলো সেটা বিয়োগ করব। এই 5 বছরে ইমিগ্রেশন আমাদের এখানে কে কে বসবাস করতে আসলো সেটা যোগ করব, এবং কারা কারা চলে গেল সেটা বিয়োগ করব। তাহলে আলাদা আলাদা প্রজেকশন করব, প্রত্যেকটা ফ্যাক্টরের আলাদা আলাদা প্রজেকশন করে তারপর আমরা যে ইনিশিয়াল পপুলেশন আছে সেটার সঙ্গে যোগ করব। সেটাই বলেছে using separate projected values of births, deaths, immigration and emigration. Projected values of the total population can be obtained as follows. কিভাবে করব? তাহলে PT এই পপুলেশনটা আমরা বের করব। T টাইমস পার পপুলেশন, এটা যদি আমার 2001 হয়, এটা যদি আমি 2005 বলি, এটা হলো একটা বেস পপুলেশন, একটা বেস পপুলেশন, লাস্ট সেন্সাসের পপুলেশন। তাহলে 2001 সালে আমাদের সেন্সাস হয়েছিল, তাহলে 2001 সালের সেন্সাসটা আমি এখানে, আর টি টাইম ধরলাম 5 বছর পর পপুলেশন 2005 এ কত হবে সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে PT ইকুয়াল টু P0 প্লাস TB0, মানে এই 0 থেকে টি টাইমের মধ্যে বার্থ কতটুকু হয়েছে, 0 টু টি। এটা যদি 2001 হয়, এটা 2005, তাহলে এই টাইমের মধ্যে পপুলেশন কত হয়েছে, মাইনাস TD0, এই টাইমের মধ্যে ডেথ কত হয়েছে, প্লাস TI0, এই সময়ের মধ্যে ইমিগ্রেশন কত হয়েছে, মাইনাস এই টাইমের মধ্যে এমিগ্রেশন কত হয়েছে, এটা। তাহলে আমাদের এখানে আমরা এক্সপ্রেস করে দিয়েছি, এক্সপ্লেইন করে দিয়েছি পিটিটা কি। পিটি ইজ দা প্রজেক্টেড পপুলেশন এট টাইম টি। তারপরে P0 ইজ দা পপুলেশন ইন দা লাস্ট সেন্সাস। TB0 বার্থ প্রজেক্টেড ইন দা ইন্টারভ্যাল 0 থেকে T। TD0 ডেথ প্রজেক্টেড ইন দা ইন্টারভ্যাল 0 থেকে T। TI0 immigrants, that means সংখ্যা in the interval এত। TE0 immigrants in the interval T0, 0 থেকে T। তাহলে এগুলো এইভাবে আমরা পাবো। বেস পপুলেশনের সঙ্গে আমরা TD, এই ন্যাচারালি পপুলেশন কতটুকু বাড়লো, এইটা মাইনাস এইটা করে ন্যাচারাল ইনক্রিজ, আর এই TI0 মাইনাস TE0 এটা হলো আমাদের যেটা মানুষ ইমিগ্রেশন বা ইমিগ্রেশনের মাধ্যমে কমে সেটা। এটা হলো আমাদের ফর্মুলা। এখন দেখো এখানে কিছু কিছু জিনিস একটু এক্সপ্রেস করতে হবে। The component method of population by age and sex. The component method of population by age and sex involves the following steps. কতগুলো আমাদের স্টেপ, আমাদের স্টেপে কতগুলো স্টেপে কাজ করতে হয়। প্রথমে কি, taking a base population distributed by age and sex using in the 5 years age group. সাধারণত 5 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে 0 থেকে 5 বছর, 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, কেননা প্রত্যেক বছরেই যদি আমি বার্থটাকে ইয়ে করি এটা অনেক ডিটেইল হয়ে যাবে। সাধারণত 5 বছর বা 10 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে আমরা বার্থ, এই এজ, আমাদের যে এজ স্পেসিফিক বার্থ রেট আছে, এই এজ স্পেসিফিক বার্থ রেট দিয়ে তাহলে আমরা আবার এটাকে করব। মোট কথা আমাদের একটা বেস পপুলেশন লাগবে যেটার এজ গ্রুপ হচ্ছে 5 বছর ইন্টারভেল দিয়ে দিই।
তাহলে কি অ্যাপ্লাইং সার্ভাইভাল রেশিও, এই যে 0 থেকে 5 বছরের মধ্যে আছে, 0 থেকে 5 বছরের মধ্যে এই সংখ্যক পপুলেশন আছে, তাহলে সামনে যারা আরো 5 বছর পর এর মধ্যে কতজন বেঁচে থাকবে, অথবা 10 থেকে 14 বছর বয়সে এতজন পপুলেশন আছে, আরো 5 বছর পর এদের মধ্যে কতজন বেঁচে থাকবে, তাহলে যে এজ স্পেসিফিক ডেথ রেট, সেখান থেকে সেই অনুযায়ী সার্ভাইভাল রেশিও দিয়ে বেঁচে থাকার সম্ভাবনা। তাহলে আমার মনে করো 0 থেকে 5 বছরে আমার পপুলেশন আছে ধরো 50 লক্ষ, তাহলে এই 50 লক্ষর মধ্যে কতজন বেঁচে থাকবে, 50 লক্ষের মধ্যে যদি আমার 500 জনও মারা যায় তাহলে সেটা মাইনাস হবে। তাহলে সেটাই বলছে সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করব, সেটা ইউজ করব আমরা যে 5lx + 5 ডিভাইডেড বাই 5lx, মানে এই 5 বছরে আমার এত পপুলেশন আছে, এর পরবর্তীতে কতজন বেঁচে থাকবে। অর ইন দা, অথবা আমরা লাইফ টেবিল করেছি, লাইফ টেবিলে যে tx করেছিলাম ওই কলাম দিয়েও আমরা বের করতে পারি, এটাকে এইভাবেও বের করতে পারি। টু ইচ এজ, sex and age group to obtain the population is still alive 5 years later and thus 5 years older, যেটা বললাম এই পপুলেশনের মধ্যে আরো 5 বছর পর কারা জীবিত আছে, অথবা 5 বছর পর আরো কতজন বেঁচে থাকবে, তাহলে সেইভাবে আমার বের করে নিতে হবে। তারপরে কি, এটা গেল কতজন মারা যাবে সেটা বাদ দিব। তারপরে কি, জন্ম হবে কতজন, obtaining the number of births during the intervening period, এই যে 5 বছরটাকে বলেছি intervening period, by applying specific fertility rates। তাহলে আমরা ওই যে ফার্টিলিটি রেটের মধ্যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, তাহলে যারা ফার্টাইল পিরিয়ডের ওমেন 15 থেকে 49, এটাকেও আমরা 5 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে আমরা 15 থেকে 19 বছরের যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আছে সেই অনুযায়ী কি পরিমাণ বার্থ অ্যাড হবে, কি পরিমাণ জন্ম গ্রহণ করবে শিশু, সেগুলো আমাদের বের করে নিতে হবে। তাহলে এটা হলো আমরা ইউজ করব ফিমেল পপুলেশনের ক্ষেত্রে, কেন বার্থ শুধু ফিমেল পপুলেশন দ্বারাই সম্ভব। 15 থেকে 49 বছরের ফার্টাইল পিরিয়ডের মধ্যে ডেথ যখন করব আমার 0 থেকে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু বার্থ যখন করব তখন 15 থেকে 49 বছরের মধ্যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট অনুযায়ী কি পরিমাণ বার্থ যোগ হবে সেটা আমরা বের করব। দেখো, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট to the female population, this birth must be divided in the male and female births, কেননা এটা কিন্তু করতে গেলে আমরা যেমন বললাম এজ গ্রুপ অনুযায়ী আলাদা করতে হবে এবং মেল ফিমেল পপুলেশনও আলাদা করতে হবে, কারণ মেল ফিমেল পপুলেশনের ডেথ রেটের ভেরিয়েশন আছে, সার্ভাইভাল রেশিও বা এজ স্পেসিফিক ডেথ রেটের ভেরিয়েশন আছে, এবং স্পেসিফিক এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট শুধুমাত্র ফিমেল পপুলেশনের ক্ষেত্রে ইউজ করব। কাজেই আমাদের কি লাগবে, মেল এবং ফিমেল পপুলেশনের আলাদা এজ গ্রুপ অনুযায়ী সাজাতে হবে। তাহলে আমরা কি করব, ডেথ তো বের করলাম যে এভাবে উপরে যেতে দেখলাম সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করে ডেথ বের করব, আর বার্থ বের করব ফিমেল এজ গ্রুপের শুধু ফার্টাইল পিরিয়ডের ওমেন থেকে 15 থেকে 49 বছরের মধ্যে 5 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে এজ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট ইউজ করে বার্থ বের করব ফিমেল পপুলেশন থেকে, এবং সে বার্থটাকে আলাদা করব ইন মেল এন্ড ফিমেল বার্থস, এন্ড দেন কনভার্টিং টু দ্য সার্ভাইভার্স অফ এজ 0 to 4 এট দ্য এন্ড অফ 5, এবং বার্থ তো হবেই, এই সেই বার্থকে আবার কনভার্ট করব এই 5 বছর পরে আবার কতজন বেঁচে থাকলো সেই অনুযায়ী আবার কনভার্টেড টু সার্ভাইভার্স, কতজন বেঁচে থাকলো এট দা এজ 0 to 5, মানে 5 বছর পর, 0 থেকে 4 শেষ হলেই 5 বছরে পড়ে যাবে। তাহলে আমাদের এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, এইটা অনেক ডিটেইল। তাহলে অ্যাডজাস্টিং ফর মাইগ্রেশন, তারপর মাইগ্রেশনটা করতে হবে, কারণ মাইগ্রেশনে আমাদের খুব একটা বেশি অসুবিধা হয় না, কারণ মাইগ্রেশন আমাদের একটা ডাটা থাকে, আমাদের দেশে কারা আসলো
এবং কারা চলে গেল, এটা যে কোনো দেশের একটা ডাটা থাকে, এখানে খুব বেশি অসুবিধা হয় না। তাহলে রিপিটেড দ্য প্রসেস এগেইন অ্যান্ড এগেইন to obtain the projected population 10 years after, 15 years after the starting date and so on. এটাকে যদি আমি 5 বছরের পর আবার 10 বছরের জন্য করতে চাই, আবার 15 বছরের জন্য করতে চাই, তাহলে এরকম প্রক্রিয়াটাকে রিপিট করতে হবে, এরকম প্রক্রিয়াটাকে রিপিট করতে হবে। তাহলে এটাই হলো আমাদের কম্পোনেন্ট মেথড। এখানে কি বলছে, what are the advantage and disadvantage of the component method? Write the basic data needed in this method. What are the assumption of this method? Advantage টা কি? এটা ডিটেইল, এখানে ডিটেইল তথ্য পাওয়া যায়। Since this method may easily applied in the conventionally applied by age and sex group, আলাদা আলাদা ভাবে বয়স এবং মেল ফিমেল অনুযায়ী আমরা এটাকে অ্যাপ্লাই করে থাকি। Projection of age and sex structures are usually obtained directly by this method and the total population is thus projected. তাহলে কি, বয়স এবং ছেলে মেয়ে অনুযায়ী আমরা প্রজেকশন করি, কিভাবে বয়স অনুযায়ী এবং সেক্স বা মেল ফিমেল অনুযায়ী এটাকে আমরা কি করি, আলাদা আলাদা করে প্রজেকশন করি। প্রজেকশন করে তারপর টোটাল পপুলেশনটাকে বের করে থাকি। ওকে, ডিসঅ্যাডভান্টেজ বলতে কি বলছে এখানে, ডিসঅ্যাডভান্টেজ বলছে the probable error associated be rather large, এটাকে লার্জ, the probable error associated, এখানে ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে কি, এটা অনেক বড় প্রক্রিয়া, কারণ 5 বছর ইন্টারভেল দিয়ে দিয়ে তোমার মেল পপুলেশনের লিস্ট লাগবে, ফিমেল পপুলেশনের লিস্ট লাগবে, তারপর প্রত্যেকটা 5 বছর এজ এ স্পেসিফিক ডেথ রেট অনুযায়ী বা সার্ভাইভাল রেশিও অনুযায়ী আমরা ডেথটা বের করব, আবার ফিমেল পপুলেশনেও ডেথ বের করব, প্লাস ফিমেল পপুলেশনের কি ফার্টাইল পিরিয়ডের যে ওমেন 15 থেকে 49 তাদের থেকে বার্থটা বের করব, সে বার্থ করে আবার পরবর্তী 5 বছর সেই বার্থের মধ্যে আবার মেল বার্থকে আলাদা করতে হবে, ফিমেল বার্থকে আলাদা করতে হবে, তারপরে এর মধ্যে কারা আবার 5 বছর পর্যন্ত বেঁচে থাকলো সেগুলো বের করতে হবে। সো এটা অনেক ডিটেইল। তা বলছে the probable error associated be rather large, the component method not necessarily more accurate on the average than the mathematical method. যেহেতু অনেকগুলো প্রক্রিয়া, এই জন্য অনেক সময় অ্যাকুরেট হয় না, এখানে আমাদের এরর হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কি কি জিনিস আমাদের লাগে সেটা এখানে বলেছে। The component method of the projection needed the following data. কি কি লাগে, a base population, কম্পোনেন্ট মেথড করতে আমাদের কি কি লাগবে, এ বেস পপুলেশন লাগবে, তাই না, আমাদের একটা ইনিশিয়াল পপুলেশন যেটা P0 যে প্রিভিয়াস সেন্সাসের ডাটা সেটাকে বলেছে বেস পপুলেশন, এ ফার্টিলিটি শিডিউল, তাহলে ফার্টিলিটি শিডিউল লাগবে, এজ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট অনুযায়ী কি পরিমাণ বার্থ হচ্ছে সেগুলো বের করব, কাজে ফার্টিলিটি শিডিউল লাগবে, এই লাইফ টেবল লাগবে, লাইফ টেবল আমরা ডেটটা ক্যালকুলেট করে থাকি সার্ভাইভাল রেশিও দিয়ে, এজ গ্রুপ অনুযায়ী পপুলেশনের লিস্ট লাগবে, সেটা হচ্ছে লাইফ টেবল থেকে পাবো, বোথ মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়েদের জন্য, সেখান থেকে সার্ভাইভাল রেশিও লাগবে, দিয়ে আমরা ডেটটা বের করব। সো লাইফ টেবল লাগবে, বেস পপুলেশন লাগবে, ফার্টিলিটি শিডিউল লাগবে, আমার কি পরিমাণ বার্থ অ্যাড হচ্ছে এটার জন্য, জন্ম কি পরিমাণ পপুলেশন যোগ হচ্ছে, লাইফ টেবল লাগবে ছেলে এবং মেয়ে অনুযায়ী পপুলেশনের লিস্টের জন্য, এবং সার্ভাইভাল রেশিও দিয়ে কি পরিমাণ ডেথ হচ্ছে উভয় ছকে সেটা লাগবে, আর মাইগ্রেশন শিডিউল লাগবে। তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে। আর অ্যাজাম্পশনটা কি বলেছে, অ্যাজাম্পশনটা কি, অ্যাজাম্পশন বলেছে the population in each age group is carried forward by multiplying it by the appropriate survival ratio, যেটা আমি বললাম পপুলেশন অফ ইজ, প্রত্যেকটা এজ গ্রুপের জন্য এটাকে এত, এই এজ গ্রুপে এত পপুলেশন আছে তাহলে কতজন মারা যেতে পারে, তাহলে বেঁচে থাকবে যেজন সেটা সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তারপরে the given number of years from the present fertility will be constant,
তাহলে আমরা যে বছরগুলো দেওয়া থাকবে প্রেজেন্ট ফার্টিলিটিটা এই 5 বছরের মধ্যে কনস্ট্যান্টই ধরতে হবে। যে ফার্টিলিটি শিডিউল ইউজ করব, এই ফার্টিলিটি শিডিউল এই 1 বছর পর 1 বছর পর চেঞ্জ করতে পারবো না আনটিল দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, যতক্ষণ না এই আমার কাজটা শেষ হয়েছে। তারপর কি ফার্টিলিটি রেট এন্ড মর্টালিটি রেট আর কনস্ট্যান্ট। এই 5 বছরের জন্য ফার্টিলিটি রেট এবং মর্টালিটি রেটকে আমরা ফিক্সড রাখবো। তাহলে এই হলো আমাদের পপুলেশন প্রজেকশনের বাকি যেটুকু ছিল সেটুকু আমরা দেখে ফেললাম। আর এগুলো আমরা আগে দেখেছি। হোয়াট ডু মিন বাই ডাবলিং টাইম প্রথম ক্লাস দেখেছি। অ্যাকর্ডিং টু সেন্সাস 1991 ক্যালকুলেট দ্য ডাবলিং টাইম অফ পপুলেশন। তাহলে আমরা পপুলেশন প্রজেকশনে মোট আসলে আমি একটু টোটাল সিলেবাসটার উপর একটু রিভিউ করতে চাচ্ছি। প্রথমে আমরা কি দেখেছিলাম যে পপুলেশন প্রজেকশন কাকে বলে, পপুলেশন প্রজেকশন এবং পপুলেশন এস্টিমেশন এগুলোর মধ্যে পার্থক্য কি, তারপর মেথড গুলো কি, দুটো মেথড পড়েছিলাম, ম্যাথমেটিক্যাল মেথড, কম্পোনেন্ট মেথড। ম্যাথমেটিক্যাল মেথড গুলো চারটা আমরা, লিনিয়ার মেথড, তারপরে জিওমেট্রিক মেথড, এক্সপোনেনশিয়াল মেথড, তারপরে হচ্ছে লজিস্টিক কার্ভ মেথড, এগুলো আমরা দেখেছিলাম। তারপরে দেখার পরে আমরা এই দেখেছিলাম ডাবলিং টাইম, প্রথম ক্লাসে ছিল ডাবলিং টাইম কোন একটা বেস পপুলেশন, এবং আমার যদি গ্রোথ জানা থাকে, রেট অফ গ্রোথ জানা থাকে, তাহলে আমরা কত সময়ে পপুলেশন দ্বিগুণ হবে সেটা আমরা কিভাবে বের করেছিলাম। এটা আমরা সাধারণত এক্সপোনেনশিয়াল মেথড ইউজ করি, সেটা ইউজ করে করেছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাসে আমাদের যে ম্যাথমেটিক্যাল মেথডের ফোর্থ ফর্মুলা ছিল লজিস্টিক কার্ভ মেথড, এই ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম। ওকে, এই ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম। এটা একটা বড় ইয়ে ছিল। তারপর আমরা লাস্টে এই মেথডের সুবিধা অসুবিধাগুলো দেখেছিলাম। ফাইনালি আজকে থার্ড এবং পপুলেশন প্রজেকশনের লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে এই যে লজিস্টিক কার্ভ মেথডটা, এখানে কতগুলো প্যারামিটার ইউজ হয়েছে, আর, বি এবং এ। এই প্যারামিটার গুলো এস্টিমেট করে, দ্যাট মিন্স এই কার্ভটাকে কিভাবে ফিট করব, এই রিগ্রেশন লজিস্টিক কার্ভটাকে কিভাবে ফিট করব, দ্যাট মিন্স প্যারামিটার গুলোকে কিভাবে এস্টিমেট করব, সেটা দেখলাম। এখানে দুটো মেথড ছিল, পার্ল এন্ড রিড মেথড আর হলো রোডস মেথড। তাহলে যেহেতু এস্টিমেট করা মানে যে কোনো একটা মেথডে করলেই হলো, এটা কখনো উল্লেখ করা থাকে না। তাহলে আমরা একটা মেথডেই দেখেছি, পার্ল এন্ড রিড মেথডে আমরা কিভাবে প্যারামিটার গুলোকে এস্টিমেট করব এটা দেখেছি। এন্ড ফাইনালি আমাদের যে কম্পোনেন্ট মেথডটা বাকি ছিল, এই কম্পোনেন্ট মেথডটা আমরা দেখেছি। তাহলে কম্পোনেন্ট মেথডে আমরা দেখলাম যে এখানে আলাদা আলাদা, এখানে আমাদের একটা বেস পপুলেশন থাকবে, তারপরে যে সময় পরে আমার পপুলেশনটা জানতে চাই। পপুলেশন প্রজেকশন মানে আমার একটা পপুলেশনের ডাটা আছে, তাহলে এত বছর পর পপুলেশনটা কত হবে, অথবা আমরা পাস্টেও ইউজ করতে পারি। তাহলে আমরা যদি ফিউচার পপুলেশন এস্টিমেট করতে যাই, তাহলে আমরা এটাকে ইউজ করে থাকি পপুলেশন প্রজেকশন। তাহলে ফিউচার পপুলেশন, আমার একটা বেস পপুলেশন আছে, এই বেস পপুলেশন ধরে আমি 5 বছর পর পপুলেশন কত হবে এটা এস্টিমেট করতে চাই। এটা আমাদের জন্য খুবই জরুরি, কারণ আমরা যেমন 5 ইয়ার প্ল্যান করি, এই 5 ইয়ার প্ল্যানে তাহলে 5 বছর পর আমার পপুলেশন কিরকম হবে, সেই অনুযায়ী আমার অনেক কিছু আমরা আগামী 5 বছরে কি উন্নয়ন করব এটা 5 ইয়ার প্ল্যানে থাকে। তাহলে আমরা যদি পপুলেশনটা না জানি, তাহলে আমাদের পক্ষে এই প্ল্যানটা করা সম্ভব হয় না। এই জন্য একটা বেস পপুলেশনের সাপেক্ষে আমরা পপুলেশনকে এস্টিমেট করে থাকি। তাহলে সেখানেই এস্টিমেশনটা কম্পোনেন্ট মেথড দিলে আলাদা 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 আলাদা, একদম ফার্টিলিটি, এই সময়ে বার্থ কত হলো, এই সময়ে ডেথ কত হলো, এই সময়ে মাইগ্রেশন কত হলো, এই টোটালটাকে একসঙ্গে করে বেস পপুলেশনের সঙ্গে, তাহলে আমরা কম্পোনেন্ট মেথডটা ইউজ করে থাকি। কম্পোনেন্ট মেথডটা অনেকটা রিলায়েবল, বাট এটা অনেক ডিটেইল, এবং এটা করতে গেলে অনেক সময় এররও হতে পারে। তাহলে এই হলো আমাদের পপুলেশন প্রজেকশন। তাহলে পপুলেশন প্রজেকশন শেষ হলো। নেক্সট থেকে আমরা ইনশাআল্লাহ মাইগ্রেশন চ্যাপ্টারটা শুরু করব।
তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।